ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজ আমাদের জৈব রসায়নটা শেষ হয়ে যাবে। আমাদের আর চারটে জিনিস করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, ফলে আমাদের এই জৈব রসায়নটা আজকে শেষ হয়ে যাবে। তো আজকে আমরা জানবো ইথানল, মিথানল, ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে। এই চারটে জিনিস আমরা জানবো, এদের ধর্ম, ব্যবহার এবং ক্ষতিকারক কিছু প্রভাব আছে সেইগুলো। তুমি দেখবে এর আগে একই জিনিস আমি তোমাদের আগেও পড়িয়েছি, কিন্তু এইখানে স্পেসিফিক ভাবে পড়তে হবে আরো একবার। তাই আজকের ভিডিওটাও আমাদের একটুখানি বড় হবে, যেমন যেমন হয়, কিন্তু আজকে একটু বোঝার বিষয় আছে, কিছুটা হলেও বোঝার বিষয় আছে, কিন্তু ম্যাক্সিমামটা এখানে মুখস্থ। সব থেকে বোঝার যে জিনিসগুলো সেগুলো আমাদের হয়ে গেছে, এটা একদম শেষ টপিক। আর তোমাদের দিনেচার স্পিডটা আমি আগের ভিডিওতে পড়িয়ে দিয়েছি, তো এটাই হচ্ছে আমাদের শেষ টপিক। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি লিখেছি ইথাইল অ্যালকোহল। এর সংকেতটা কি হবে আশা করছি তোমরা সকলেই জানো। ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল মানে কার্যকারীমূলক OH থাকবে, আর ইথাইল মানে দুটো কার্বন থাকবে, আর বাকি সব হাইড্রোজেন থাকবে। তাহলে ইথাইল অ্যালকোহল C2H5OH বা C2H6O, এই হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে? তো এবার ইথাইল অ্যালকোহল সম্পর্কে আমরা বিস্তারিত জেনে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লিখেছি। আমি সরে যাওয়ার পরে তোমরা বোর্ডটা একটা স্ক্রিনশট নিয়ে নিও। আমি আগে বুঝিয়ে নিই, তারপরে নিও, ঠিক আছে? তো দেখো তোমরা ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্মগুলো কি কি আছে? বর্ণহীন, উদ্বায়ী, প্রশম, সুমিষ্ট গন্ধযুক্ত। বর্ণহীন, উদ্বায়ী, প্রশম, সুমিষ্ট গন্ধযুক্ত হয়ে গেল। জল অপেক্ষা হালকা, যে কোনো অনুপাতে দ্রবীভূত হয়ে সমসত্ব দ্রবণ উৎপন্ন করে। মানে তুমি এর 3 অণু 1 অণুর সাথে মিশাও, বা 4 অণু 2 অণুর সাথে মিশাও, বা 10 অণু 1 অণুর সাথে মিশাও, এরা সমসত্ব দ্রবণই উৎপন্ন করে। এটা এদের একটা বৈশিষ্ট্য। স্ফুটনাঙ্ক 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড আর গলনাঙ্ক -114 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ধর্ম। এবার রাসায়নিক ধর্ম কি? দেখো এই বিক্রিয়াটা চিনতে পারছো না? এই অ্যাসিটিক অ্যাসিড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে CH3CH2Na আর হাইড্রোজেন গ্যাস। এটা আমি তোমাদের আগেই বিস্তারিত পড়িয়েছি, তো এখানে বিস্তারিত ব্যাখ্যা করার আর কিছু নেই, এখানে এইটুকু জানলেই হবে। ঠিক দেখো পরের বিক্রিয়াটা দেখো, ইথাইল অ্যালকোহল H2SO4 এর সঙ্গে 165 ডিগ্রি C উষ্ণতায় যদি বিক্রিয়া করে, তাহলে CH2CH2 উৎপন্ন করে। এটা ডবল বন্ড, তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? একটা বন্ড থাকলে ইথেন, দুটো বন্ড থাকলে ইথিন, আর তিনটে বন্ড থাকলে ইথাইল। ঠিক আছে? তো এটা হচ্ছে ইথিন, যেহেতু ডবল বন্ড আছে। ENE, ইথিন। জল উৎপন্ন করছে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, সরি H2SO4 আবার উৎপন্ন করছে। এই হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহলের ধর্ম। তাহলে বর্ণহীন, প্রশম, সুমিষ্ট গন্ধযুক্ত, উদ্বায়ী, জলের থেকে হালকা, যে কোনো দ্রবণের সাথে মিশে গিয়ে সমসত্ব দ্রবণ উৎপন্ন করে। স্ফুটনাঙ্ক 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড, গলনাঙ্ক -114 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ইথাইল অ্যালকোহল 2 অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে CH3CH2Na উৎপন্ন করে, সাথে উৎপন্ন করে কি? হাইড্রোজেন গ্যাস। আবার এই ইথাইল অ্যালকোহল হাইড্রোজেন সরি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 165 ডিগ্রি উষ্ণতায় বিক্রিয়া করে ইথিন, জল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি সালফিউরিক অ্যাসিড আমাদের তৈরি করে। এই হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহলের ধর্ম। এবার দেখে নি ব্যবহার। বাণিজ্যিক অ্যালকোহলকে রেকটিফাইড স্পিড বলে। রেকটিফাইড স্পিড আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি, কত পার্সেন্ট কি হলে সেটা রেকটিফাইড স্পিড হয়। 4.4% জল আর 95.6% আমাদের ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে আমরা রেকটিফাইড স্পিড দিই। ঠিক আছে? তার মধ্যে কি কি দিয়ে আমরা ডিনেচার স্পিড তৈরি করি সেটা আশা করছি তোমরা জানো বা তোমাদের মনে আছে।
এই স্পিরিটেরই ব্যবহার দেখো গালা, মোম, রজন এবং জৈব পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন টিংকার, টিংচার ও বলকারক টনিক রূপে ব্যবহৃত হয়। আর গ্যাসোলিন এবং বেনজিনের সঙ্গে মিশিয়ে মোটর গাড়ির জ্বালানি রূপে ইথাইল অ্যালকোহল দেওয়া হয়। ঠিক আছে, তো উদাহরণ একদম স্পষ্ট, গালা, মোম, রজন এবং জৈব পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। টিংচার ও বলকারক টনিক রূপে ব্যবহৃত হয়। গ্যাসোলিন এবং বেনজিনের সঙ্গে মিশিয়ে মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ইথাইল অ্যালকোহল। এবার আমরা দেখব অ্যাসিটিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি? CH3COOH, সরি CH3COOH। ঠিক আছে, এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম কি আছে? ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন তরল। ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন তরল। জল, অ্যালকোহল, ইথার যে কোনোটার সাথেই দ্রবীভূত হয়ে সমসত্ব, এখানে যে কোনো আয়তনে দ্রবীভূত হয়ে সমসত্ব দ্রবণ হবে। এটা লিখে নিয়ে সমসত্ব আমি লিখে নিই। তাহলে জল, অ্যালকোহল এবং ইথার যে কোনোটার সাথে দ্রবীভূত হয়ে সমসত্ব দ্রবণ তৈরি করে। এর বিক্রিয়াগুলো কি? দেখো, এই অ্যাসিটিক অ্যাসিড NaOH এর সাথে বিক্রিয়া আগেও তোমাদের দেখিয়েছি, CH3COONA আর জল উৎপন্ন হচ্ছে। আবার এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে NaHCO3 এর বিক্রিয়ায় CH3COONA তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে শুধু NaOH থাকলে হচ্ছে CH3COONA আর জল, আর NaHCO3 থাকলে COONA তৈরি হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, সাথে তৈরি হয়ে যাচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড, কারণ এইখানে CO3 টা হয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড, এইভাবে তৈরি। আবার অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি CH2O C2H5OH মানে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে CH2 CH5 উৎপন্ন হচ্ছে, আর তৈরি হচ্ছে সুমিষ্ট গন্ধযুক্ত আমাদের আর জল। এই হচ্ছে আমাদের এর ব্যাপার। তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত তরল আর হচ্ছে বর্ণ। জল, ইথার আর অ্যালকোহলের সঙ্গে সম আয়তন মানে দ্রবীভূত হয়ে সমসত্ব দ্রবণ উৎপন্ন করে। CH3COOH এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় তৈরি হয় CH3COONA প্লাস H2। CH3COOH এর সঙ্গে NaHCO3 এর বিক্রিয়ায় CH3COONA টু H2O আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন। আবার CH3COOH এর সঙ্গে যদি আমরা ইথাইল অ্যালকোহল অর্থাৎ C2H5OH এর বিক্রিয়া ঘটাই, তাহলে CH3COOC2H5 উৎপন্ন হয় প্লাস জল উৎপন্ন হয়। এটা হচ্ছে সুমিষ্ট গন্ধযুক্ত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এর ধর্ম। এবার আমরা দেখব ব্যবহার। এর ব্যবহার কি? এর ব্যবহার সাধারণত খাদ্য প্রস্তুত করতে, অর্থাৎ এই অ্যাসিটিক অ্যাসিডটাই আমরা ভিনিগার বলে চিনি। আর এই ভিনিগারের সাহায্যে আমরা মাছ, মাংস, ডিম এগুলো সব ম্যারিনেট করি। আমাদের রান্নার আগে যে ম্যারিনেট করতে হয়, সেখানে যদি আমরা লেবুর রসের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, লেবুর রস যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা ভিনিগার দিয়ে সেটাকে ম্যারিনেট করি। তাই এখানে খাদ্য প্রস্তুত করতে এই অর্থে আমি লিখেছি। এটা তোমরা একটু গুছিয়ে লিখবে, সেই জন্য আমি ভেঙে চুরে বলেও দিই। আর কি? সেলুলোজ অ্যাসিডের তৈরি হয়। এই সেলুলোজ অ্যাসিডের ফটোগ্রাফিক ফিল্ম আর রেয়ন উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে মেন দুটো ব্যবহার, এক হচ্ছে খাদ্য প্রস্তুতিতে, আর হচ্ছে সেলুলোজ অ্যাসিডের তৈরিতে, যেটা ফটোগ্রাফিক ফিল্ম আর রেয়ন তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আশা করছি ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড তোমরা বুঝতে পেরেছো। কি আছে না আছে বিক্রিয়া চোখ বন্ধ করে মনে করে নিতে পারি, আমি আশা করছি। কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো এইবার এই বোর্ডটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নিলে আমি মিথানল আর ইথানলটা পড়াবো। তাহলে আমাদের আজকে
জৈব রসায়ন শেষ হয়ে যাবে। আর পরের দিন আমরা গ্যাসের তত্ত্ব যেটা বাকি রেখে এসেছিলাম সেটা শুরু করবো। ঠিক আছে? আমাদের আজ 31 তারিখ অক্টোবর মাসে, নভেম্বরের টেস্ট পরীক্ষার আগে আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। শেষ করে আমরা রিভিশনের দিকে যাব। নভেম্বর ডিসেম্বর যেটুকু পাবো আমরা রিভিশন করবো। আর জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে রিভিশনটা আমরা শেষ করে ফেলার চেষ্টা করবো, যতটা ইম্পর্টেন্ট বা যা হয়। তারপরে আমি শুরু করব তোমাদের, ওর নামটা কি বলো, রাসায়নিক গণনা। ওটা আমি দুটো তিনটে ভালো দেখে জিনিস পড়িয়ে দেবো, সেটা তোমরা তাড়াতাড়ি শিখে নিতেও পারবে, ভালো বুঝতেও পারবে, ফলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো ওইটা নিয়ে মাথা ঘামিও না বেশি। ওখান থেকে একটা অঙ্ক আসবে, সেই অঙ্কটা করতে হবে। আর তার জন্য যাতে করতে পারো সেই ব্যবস্থা আমি করে দেবো। অসুবিধা নেই, তোমাদের কোনো টেনশন করতে হবে, ওটা আমি করিয়ে দেবো। তো লাস্টে কেন করাচ্ছি সেটা বুঝতে পারবে যখন, কারণ ওই জিনিসটা নিয়ে তোমাদের এখন দিলে তোমরা বেশি মাথা ঘামাবে। আমি মেনে নিচ্ছি তোমরা টেস্টে ওই একটা অঙ্ক করতে পারবে, কিন্তু যদি বাকিটা তোমরা টেস্ট পরীক্ষায় তুলে নিতে পারো, তাহলে ওই একটা অঙ্ক কিন্তু তোমরা শিখে বেশি সময় লাগবে না, এবং এটা রিভাইজও তোমরা ভালো করে করে নিতে পারবে। ফলে আমার কিন্তু 95 নাম্বার সিকিউর হয়ে গেল। আমার 5 নাম্বারের জন্য আমার লড়াইটা বাকি থাকবে, আমি সেটা 1-1.5 মাসের মধ্যে আরাম করে শিখে নিতে পারবো। আর যখন সলভ করবো, যদি টেস্ট পেপার বা অন্য কিছু সলভ করি, তাহলে আমরা সেই জিনিসটা শুরু করবো, মানে করতে পারবো। ঠিক আছে? তো বোর্ডটা মুছে দেবো, তার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি মিথানল আর ইথানলটা বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক ইথানল এবং মিথানল। তো সবার আগে আমরা দেখবো মিথানল। মিথানল হচ্ছে অত্যন্ত বিষাক্ত, খুবই বিষাক্ত মিথানল। ঠিক আছে? যদি 10 ml কারো শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে শরীরে ফর্মিক অ্যাসিড তৈরি করে। ফর্মিক অ্যাসিডের সংকেতটা কেউ বলতে পারবে আমাকে? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড তৈরি করে। তৈরি করে চোখের যে নার্ভ গুলো আছে, আমাদের এই অপটিক নার্ভ, সেই নার্ভ গুলোকে নষ্ট করে দিয়ে মানুষকে অন্ধ করে দেয়। এই হচ্ছে মিথানল। আর মিথানলের বিষক্রিয়া দু রকম ভাবে হতে পারে। কি হবে? একটা শ্বাস প্রশ্বাস বা চামড়ার মধ্যে দিয়ে দেহে যদি প্রবেশ করে, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আমাদের ক্ষতি সাধন করে। আর যদি লিভারের মধ্যে, অর্থাৎ যদি আমরা খেয়ে ফেলি, যদি লিভারে যায়, লিভারে যে বিষক্রিয়া তৈরি হয় তাতে মানুষ মরেও যেতে পারে। তাহলে এই হচ্ছে মিথানল, অত্যন্ত বিষাক্ত। 10 ml যদি শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে শরীরে ফর্মিক অ্যাসিড গঠিত হয়, এবং তার ফলে আমাদের দেহের যে অপটিক নার্ভ আছে সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে মানুষ অন্ধ হয়ে যায়। আর কি, শ্বাস প্রশ্বাস বা চামড়ার মাধ্যমে যদি প্রবেশ করে, তাহলে কি হবে? তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ক্ষতি সাধন হবে। আর যদি আমরা খেয়ে ফেলি, তাহলে আমাদের লিভারে বিষক্রিয়া সৃষ্টি হবে, এর ফলে আমরা মারাও যেতে পারি। এই হচ্ছে মিথানল। এবার হচ্ছে ইথানল। ইথানলটা কি? ইথানল হচ্ছে কম বিষক্রিয়া হয়, মিথানলের থেকে কম বিষক্রিয়া হয়, পানীয় রূপে আমরা ব্যবহারই করি। এই ইথানলটাই হচ্ছে আমাদের, আমরা কিছু কিছু সময় পানীয় হিসাবে ব্যবহৃত করি। মিথানলের তুলনায় কম, নিঃশব্দ ঘাতক, অর্থাৎ অল্প 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 আস্তে 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 তোমাকে মেরে দেবে। যেমন মদ। মদ খেলে কি কেউ একদিনে মরে? কেউ একদিনে মরে না। মদ খেতে 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 দেখবে একটা সময় পরে মানুষ বিছানায় পড়ে, এবং তারপরে তার আর কোনো সম্ভাবনা থাকে না। ফলে ধীরে 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 মানব শরীরে ক্ষতি সাধনটা করে। এবার প্রভাব কি? এই মদ যদি রক্ত দ্বারা, মদ বাদ দাও, ইথানল যদি রক্ত দ্বারা শোষিত হয়, তখন মস্তিষ্ক ও শরীরের সঙ্গে সংযোগ নষ্ট করে দেয়। অর্থাৎ যখন কেউ মদ্যপান করে, তখন দেখবে তার হুঁশ থাকে না, সে কি করছে না করছে তার কিছুই মনে থাকে না। এবং তার মানে কি হচ্ছে, মস্তিষ্ক আর শরীর অর্থাৎ ব্রেনের সাথে আমাদের বডির ভারসাম্য বিঘ্নিত করে, শারীরিক নিয়ন্ত্রণ বিলুপ্ত হয়। দেখবে পা টলে টলে যায়, রাস্তায় যারা মদ ফদ খায় দেখবে তাদের পাটা টলে টলে যায়, এরকম হয়। এবার কি হয়? এটা গেল আমাদের কিন্তু মস্তিষ্ক। যদি তোমরা ক্ষতিকারক প্রভাবটা আরো ভালো করে পয়েন্ট করতে চাও, তাহলে প্রথম পয়েন্ট তোমরা করবে মস্তিষ্ক, করে এই দুটো পয়েন্ট নিবে। তারপরে কি? উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দন অনিয়মিত ও স্ট্রোক হতে পারে। এই রোগগুলো বা এই জিনিসগুলো কোথায় দেখায়? আমাদের হার্টে। তা তখন লিখলে প্রথমে মস্তিষ্ক, তারপরে হৃৎপিণ্ড গেল। তারপরে দেখো লিভার কোষ নষ্ট হয়, লিভারে জল জমে এবং লিভার গাছটা পুরো হয়। এটা কিসে হয়? এটা লিভার, তাহলে এখানে লিখলে লিভার। এইভাবেও তোমরা পয়েন্ট করে করে লিখতে পারো। ঠিক আছে? যতটা দিয়ে ভালো করে সাজাতে পারবে
তার খাতাটা তত সুন্দর হবে, সে ততটা বেশি মার্কস পাওয়ার দিকে এগিয়ে যাবে। আমি তোমাদের জেনারেল ভাবে লিখে আমি বলেও দিই যে তোমাদের কিভাবে কিভাবে সাজাতে হবে। একটা ক্লাসের মধ্যে যদি আমি এখানে লিখি মস্তিষ্ক বলে 3টে পয়েন্ট, হৃৎপিণ্ড বলে 3টে পয়েন্ট, লিভার বলে 3টে পয়েন্ট, তাহলে আমার পড়াতেও অনেক সময় লাগবে, তোমাদের পড়তেও অনেক সময় লাগবে, তোমাদেরও কঠিন মনে হবে। সেই জন্য আমি যতটা সোজাভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা যায় সেইটা করে তোমাদেরকে তোমাদের মতো করে পরীক্ষা হলের মতো করে সাজিয়ে নেওয়াটা বলেছি। আমার মনে হয় এটাই একদম ভালোভাবে তোমরা তাতে শিখতেও পারছো যে কিভাবে খাতাটা গোছাবো। দেখা গেলো আমি যেভাবে লিখে দিলাম সেভাবে তোমরা লিখলে, লেখার পরে মনে হলো না আরো ভালো করে লেখা যেত। সেই জন্য কিছু জিনিস নিজেদের উপরেই থাকে, ঠিক আছে? পরীক্ষার হলে খাতায় মার্জিন অনেকেই টানে, তাই বলে কি সে নাম্বার পায় না? কিন্তু যে মার্জিন টানে তার খাতাটা দেখতে ভালো, এটাই বিষয় আর কিছু। তো লিভার গেল, প্যানক্রিয়াসাইটিস ও ক্যান্সার হয়। প্যানক্রিয়াসাইটিস ও ক্যান্সারের মতো রোগ দেখা যায়। প্যানক্রিয়াসাইটিস বলতে আমাদের প্যানক্রিয়াস হচ্ছে অগ্নাশয়, এই অগ্নাশয় নষ্ট হয়ে যায় বা যাই হোক কোনো কিছু হয়, প্যানক্রিয়াসাইটিস হয়। অ্যাকচুয়াল প্যানক্রিয়াসাইটিস মানে অগ্নাশয়টা আস্তে আস্তে কাজ না করা বা নষ্ট হয়ে যাবে, এটাই হচ্ছে প্যানক্রিয়াসাইটিস। ক্যান্সার তো তোমরা সবাই জানো ক্যান্সার কি। আর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, তাহলে এখানে তোমরা রোগ প্রতিরোধ বলে যে ইথানলের প্রভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়, নিউমোনিয়া, টাইফয়েড, তারপরে আমাদের টিবি, এই ধরনের রোগ মানুষের মধ্যে সহজেই প্রবেশ করতে পারে। বলে দিলাম এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে ইথানল পানীয় রূপে ব্যবহৃত হয়, মিথানলের থেকে কম বিষাক্ত আর নিঃশব্দ ঘাতক। প্রভাব কি? রক্ত দ্বারা শোষিত হলে মস্তিষ্ক আর শরীরের মধ্যে ভারসাম্য নষ্ট করে দেয়, শরীরের নিয়ন্ত্রণ বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দন এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগও হতে পারে। স্ট্রোকও হতে পারে, স্ট্রোক তো রোগ না, স্ট্রোক একটা ঘটনা ঘটে, ওটাকে রোগ বলে না, ওটা হয়ে যায় আর কি, এটা আমাদের একটা বডি প্রসেস। স্ট্রোকও হতে পারে। লিভারে কি হয়? লিভারের কোষ নষ্ট হয়ে যায়, লিভারে জল জমে আর লিভার গাত্র পুরু হয়। তারপরে কি প্যানক্রিয়াসাইটিস ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমিয়ে দেয়, অর্থাৎ নিউমোনিয়া, সর্দি কাশি, টিবির মতো বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। মিথানল তো বলে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কোনো কথা না। আমি বোর্ডটা স্ক্রিনশট নিয়ে নেবে একবার। তো আজ এই পর্যন্তই। ডিনেচার স্পিড আমাদের হয়ে গেছে, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজ আমাদের জৈব রসায়ন শেষ। আমরা আমাদের লক্ষ্য থেকে আর মাত্র 2টো চ্যাপ্টার দূরে আছি। গ্যাসটা থিওরিটিক্যাল পার্ট আছে, ম্যাথমেটিক্যাল পার্ট আছে, ওই জায়গাগুলো বুঝতে হবে, ওখান থেকে কিছু অঙ্ক আসবে। আর তোমরা সামনে পরীক্ষা, এখন আর এইটুকু পড়লে হবে না, তোমরা সবার আগে রিভাইজ দেওয়া শুরু করে দাও। রিভাইজ কোথা থেকে দেবে? রিভাইজ দেবে হচ্ছে সবার প্রথমে আলো তড়িৎ আর এই জৈব রসায়ন। সবার প্রথমে তোমরা আলো দিয়ে শুরু করো। আমার প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট দেখে যদি মনে হয় যে স্যারের ওখান থেকে দেখবো, বা যদি কেউ খাতায় নোট করে থাকো বা আমার স্ক্রিনশট গুলো থেকে থাকে, তোমরা আলো দিয়ে শুরু করো। আর একটা কাজও করতে পারো তোমরা, আমার আধা ঘন্টার ভিডিও 2x যদি করে নাও তাহলে 15 মিনিটে হয়ে যাবে। প্রতিদিন 2টো করে ভিডিও দেখলে ওইটুকু ভালো করে রিভাইজ করবে। আলোটা আগে শেষ করো, তারপরে তড়িৎটা শেষ করো, তারপরে জৈব রসায়নটা শেষ করো। এই 3টে চ্যাপ্টার সবার আগে শেষ করো। টেস্ট পরীক্ষার আগে, মানে পরীক্ষার আগে যে পড়াটা, তার আগে এই 3টে চ্যাপ্টার যদি তুমি শেষ করতে পারো রিভাইজ দিয়ে, এবার যদি পড়ে তোমার ফার্স্ট রিডিং হয়নি, তুমি পড়োইনি কিছু, তাহলে তুমি পরীক্ষা টেস্ট পরীক্ষা আগে শেষ করে কি করবে? তুমি যদি রিভাইজ দিয়ে ভালো করে যদি শেষ করতে পারো টেস্ট পরীক্ষার আগে, তাহলে তুমি অবশ্যই ভৌত বিজ্ঞানে মাধ্যমিকে 90-এর বেশি স্কোর করতে পারবে, ঠিক আছে? তো এই 3টে চ্যাপ্টার আজকের থেকেই শুরু করে দাও। আমার এই পড়াটা পড়ে নিয়ে তোমাদের প্রথম টার্গেট থাকবে আলো। আলোতে চলে যাবে, আলো শেষ করে তড়িৎ শেষ করে জৈব রসায়ন শেষ করবে। তারপরে বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট না,
কিন্তু যেহেতু নাম্বার আসবে সেখান থেকে আমাদেরকে ভালো করতে হবে। কিংবা হিউজ মার্কস আছে এই চ্যাপ্টারে, এই জৈব রসায়নের পুরো চ্যাপ্টারটা, পর্যায় সারণী, আয়নীয় যৌগ, সমযোজী যৌগ, তারপর ধাতুবিদ্যা, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটাই অনেক সময় লাগবে। সেই জন্য আমি বলছি, যদি তোমরা জৈব রসায়নের এই পার্টটা আর ওই দুটো চ্যাপ্টার যদি তোমরা টেস্ট পরীক্ষার আগে শেষ করে রাখতে পারো খুব ভালোভাবে, এবং পরীক্ষায় যা প্রশ্ন আসবে এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা যদি সুন্দরভাবে লিখে আসতে পারো, সেই মার্কসটা যদি ক্যারি করতে পারো, বাকি চ্যাপ্টার গুলো তোমাদের হাতে নিয়ে, ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি অনুযায়ী চলো, তোমাদের কখনো কোনো সমস্যা না। ভৌত বিজ্ঞান নিয়ে তো হবেই। তো আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। যদি আবারও বলছি, যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সবসময় তোমাদের জন্য আছি। কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব যারা পড়াশোনা করিনি একদম, তাদের কাছেও আমাদের কথা বলতে পারো, যদি তারা উপকৃত হয়। এবার এখন তো কেউ কারোর ভালো চায় না। তাহলে তুমি পড়াশোনা করছো, আর একজন পড়ছে না, তোমার বন্ধু, তুমি তাকে কিছু বলছোই না, ও না পড়ে না পড়ুক, ওর থেকে আমি নাম্বারটা বেশি পাবো, ব্যাস এই। কিন্তু না, বিদ্যা কখনো দান করলে কমে যায় না। ফলে সবাই যাতে সবাইকে দেখো, হ্যাঁ, এবার তাই বলে সবাইকে দেখতে গিয়ে নিজের পড়াশোনা নষ্ট করে দেবা সেটাও না, কিন্তু আশেপাশে সহপাঠীদের বলা উচিত যে না, তুই এটা পড়, ওটা পড়, এইভাবে পড়, বা আমি এইভাবে পড়ছি, তাদের সাথে ডিসকাশন করা, এই জিনিসগুলো হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে। ঠিক আছে? তো বন্ধুদের সাথে যদি শেয়ার করতে ইচ্ছা হয় অবশ্যই শেয়ার করো। আর অন্যান্য ক্লাসে তো চ্যানেলে হচ্ছে, কিছু স্যারদের শরীর একটু খারাপ, তারা ক্লাস নিতে পারছে না। ইতিহাস স্যার, ভূগোল স্যার, ইংরেজি স্যারের শরীরটা একটু খারাপ। সবার একসাথে শরীর খারাপ করেছে, এটা একটু আশ্চর্যজনক বিষয়। তো যাই হোক না কেন, ক্লাস কিন্তু অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সায়েন্সের জিনিসগুলো কিন্তু থেমে নেই, হয়েই যাচ্ছে। ঠিক আছে? তো এটা তোমরা রেগুলারিটি মেনটেন করে চলো। আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আর পরের দিন তাহলে আমি গ্যাসের তত্ত্ব নিয়ে তোমাদের সামনে আসছি। তো তোমরা বাকি যেটা আমি বললাম মাথায় রেখো, এটা পড়ে নিয়ে আলো থেকে শুরু করো, আলো থেকে। কারণ আমি জৈব রসায়ন দিয়ে শুরু করতে বলতে পারতাম, কিন্তু একটু ভুলে যাও, ভুলে যাওয়ার পরে দেখো তোমাদের মনে আছে। তাই আলোটা অনেক দিন হয়ে গেছে, আলো থেকে শুরু করো। ঠিক আছে? আলোর পরে তড়িৎ, তড়িতের পরে জৈব রসায়ন ধরলে ভালো হয়। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি সরে গেলে তোমরা বলে স্ক্রিনশটটা নিয়ে। থ্যাংক ইউ।